ভৌত উপাদানটা কি? ভাসমান কঠিন পদার্থ, জলের উষ্ণতা। পানীয় জলে ভাসমান কঠিন পদার্থ একেবারেই থাকবে না এবং উষ্ণতা স্বাভাবিক হওয়া উচিত। তাহলে কি কি থাকবে না? ভাসমান কঠিন পদার্থ একেবারেই থাকবে না। পদার্থ কি থাকবে না? একেবারেই থাকবে না। ক্রস। কি থাকা উচিত? এবং উষ্ণতা স্বাভাবিক। উষ্ণতা স্বাভাবিক। তাহলে কি বলা হলো? ভাসমান কঠিন পদার্থ একেবারেই থাকবে না এবং টেম্পারেচারটা হবে স্বাভাবিক, নর্মাল টেম্পারেচার। রাসায়নিক উপাদান, এই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান কি কি রয়েছে তোমাদের আগেই পড়ানো হয়েছে। কপার, লেড প্রভৃতি ধাতুর বিষাক্ত যৌগ, আর্সেনাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ক্লোরিন, নাইট্রাইট, নাইট্রেট প্রভৃতি বিষাক্ত পদার্থ মিশ্রিত না থাকলে অথবা নির্দিষ্ট মাত্রার মধ্যে দ্রবীভূত থাকলে সেই পানীয় জলের মান উন্নত হয়। তোমরা কি কি পড়েছো? কপার, লেড প্রভৃতি ধাতুর বিষাক্ত যৌগ, প্রভৃতি ধাতুর বিষাক্ত যৌগ, তারপর কি বলা হয়েছে? আর্সেনাইড, ফ্লোরাইড, আর্সেনাইড আগে আমি লিখেওছি তোমাদের। ফ্লোরাইড, ক্লোরিন, নাইট্রাইট, নাইট্রেট, ক্লোরাইড, নাইট্রাইট, নাইট্রেট প্রভৃতি কি থাকা উচিত? বিষাক্ত পদার্থ মিশ্রিত থাকবে না এবং থাকলেও ওদের যে থাকার রেঞ্জ সেই অনুযায়ী থাকা উচিত, নাহলে কিন্তু সেই জল পানের উপযুক্ত তো হবেই না, উপরন্তু বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করবে। 3 নম্বর, অণুজীব উপাদান। অণুজীব উপাদানটা কি? জলের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু যদি মিশে থাকে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কম বয়সী শিশুদের ক্ষেত্রে আমাদের কি হয়? তোমরা কি জানবে? শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কি হয়? ডায়রিয়া। এই ডায়রিয়া কথার সঙ্গে তোমরা সবাই পরিচিত কম বেশি। আমি শিশুদের কথা কেন বললাম? শিশুরা যে জল পান করে, তোমরা দেখেছো ছোটো ছোটো শিশুদের জল পানের জন্য তাকে জল ফুটিয়ে ফিল্টার করে খাওয়ানো হয়। কেন না? এই বিভিন্ন ধরনের কলিফর্ম ব্যাকটেরিয়া, ইকোলি, কলেরা সৃষ্টিকারী বিভিন্ন ভিব্রিও কলেরি, বিভিন্ন ভাইরাস, পরজীবী প্রোটোজোয়া এগুলো জলের সঙ্গে মিশে গিয়ে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এগুলো না থাকলে পানীয় জলের মান ভালো হয়। তাহলে কি বলা হলো? যে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডায়রিয়াটা একটা কমন রোগ। কেননা জলের মধ্যে বিভিন্ন ধরনের যদি অণুজীব থাকে, বিভিন্ন ধরনের কলিফর্ম ব্যাকটেরিয়া, ইকোলাই, কলেরা সৃষ্টিকারী ভিব্রিও কলেরি, বিভিন্ন ভাইরাস, পরজীবী প্রোটোজোয়া ইত্যাদি যদি জলের সঙ্গে মিশে থাকে সেটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তাই এইগুলো না থাকা ভালো পানীয় জলের ক্ষেত্রে। এইসব জীবাণু বিভিন্ন জৈব বর্জ্য পদার্থ, মানুষের মল এবং উষ্ণ শোণিত বিভিন্ন প্রাণীর মল ও বর্জ্য পদার্থ কি হয়? জলের সাথে মেশার ফলে সংক্রামিত হয়। এইসব ক্ষতিকর রোগ জীবাণু জলে আছে কি না তা পরীক্ষা করতে হবে যে এই জলটা জলটা খাবার উপযুক্ত কিনা বা পানের উপযুক্ত কিনা। এইটা দেখার জন্য যে মাপকাঠি আছে, কলিফর্ম কাউন্ট পরীক্ষার সাহায্যে, তাহলে এটা যে জলটা যে আমাদের পানীয় জলের উপযুক্ত তা দেখার জন্যে আমাদের কলিফর্ম প্রত্যেকে
ইম্পর্টেন্ট জিনিস, কলিফর্ম কাউন্ট। কলিফর্ম কাউন্টের সাহায্যে পরিমাপ করা হয়। কলিফর্ম কাউন্টের সাহায্যে পরিমাপ করা হয় এই পরীক্ষা দিয়ে। খাদ্য জলের স্বাস্থ্যসম্মত মান এটা নির্দেশক হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া। মানে আমাদের খাদ্য এবং জলের স্বাস্থ্যসম্মত মান কীরকম হবে তা আমরা এই কলিফর্ম ব্যাকটেরিয়ার সাহায্যে পরিমাপ করতে পারি। এস্চেরিশিয়া কোলাই এই শ্রেণীর অন্যতম হচ্ছে ব্যাকটেরিয়া। এই নামগুলো প্রত্যেকটাই আন্ডারলাইন করে রাখবে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এই পরিবারের ব্যাকটেরিয়া কোথায় থাকে? মানুষের অন্ত্রে। এগুলো সাধারণত খুব একটা বেশি বিপজ্জনক নয়, কিন্তু এদের আবাসস্থলে যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢুকে পড়ে তখন কি হয়? রক্তযুক্ত ডায়রিয়া, বমি, জ্বর, নিউমোনিয়া, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, মূত্রনালীর সংক্রমণ, আমাশা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, কলেরা। বুঝতে পারছো? সবই জলবাহিত। অতএব এই সমস্ত যে আমরা এস্চেরিশিয়া কোলাই এই যে ব্যাকটেরিয়ার কথা বললাম, এগুলো মানুষের অন্ত্রে থাকে। এগুলো খুব একটা বিপজ্জনক নয়। বিপজ্জনক কোনটা? যে এগুলোর সঙ্গে অন্য ব্যাকটেরিয়া যদি যুক্ত হয় তখন কি হচ্ছে? রক্তযুক্ত ডায়রিয়া হতে পারে, আবার বমি, জ্বর, নিউমোনিয়া, শ্বাস প্রশ্বাসজনিত মানে যা যা আছে আমাদের পেটের ভেতরে বিভিন্ন সংক্রমণের সমস্ত কিছু হতে পারে। তাহলে আমরা কিসের সাহায্যে জলের রোগ জীবাণু আছে কিনা আমরা কোন পরীক্ষার সাহায্যে করব? সেই পরীক্ষার নাম হচ্ছে কলিফর্ম কাউন্ট পরীক্ষা। এর নির্দেশকটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া। তাহলে এটা কিভাবে করা হয় তোমাদের একটু বলে দিলাম। এবার ইকোলাই ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে খুব সহজে এবং সংখ্যায় বৃদ্ধি পায় এবং কতগুলো নির্দিষ্ট মাধ্যমেও আবার বর্ণ পরিবর্তন করে থাকে। এর দ্বারা জৈব বর্জ্য পদার্থ, ক্ষতিকারক রোগ জীবাণু বহনকারী জীবাণুর উপস্থিতি নির্ধারণ করা হয়। ইকলি ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে কি হচ্ছে? খুব সহজে এবং সংখ্যায় বেড়ে যাচ্ছে। শুধু তাই না, কতগুলো নির্দিষ্ট মাধ্যমে বর্ণ পরিবর্তন করছে। তাহলে আমরা সহজে জানতে পারবো এই ক্ষতিকারক রোগ জীবাণু বহনকারী জীবাণুর উপস্থিতি সহজে নির্ধারণ করা যায়। কলিফর্ম কাউন্ট কাকে বলে? কলিফর্ম কাউন্ট কি? কলিফর্ম কাউন্ট হচ্ছে জল সংক্রমণের একটা পরীক্ষা যার সাহায্যে 100 মিলিলিটার কলিফর্ম ব্যাকটেরিয়া এস্চেরিশিয়া কোলাই গণনা করা বা এর আবাসন সংখ্যা গণনা করা যায়। তাহলে কি বলা হলো? কলিফর্ম কাউন্ট হচ্ছে জল সংক্রমণের একটা পরীক্ষা। 100 মিলিলিটারে কলিফর্ম ব্যাকটেরিয়া এস্চেরিশিয়া কোলাইয়ের আবাসন সংখ্যা এর সাহায্যে গণনা করা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে কলিফর্ম কাউন্ট কি হলো বোঝা গেল। নেক্সট আসছি জল আমাদের। তাহলে আমরা বলতে পারি যে আমাদের জল ছাড়া যখন কোনো কিছু কাজই চলবে না, তাহলে সেই জলকে আমাদের সবসময় যাতে পিওর থাকে, পিওরিটি যাতে মেনটেন হয়, সেই দিকে ইম্পিউরিটি যাতে আমরা অশুদ্ধি যাতে দূরীকরণ করতে পারি সেই দিকে আমাদের সচেষ্ট হতে হবে। তার জন্য জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি। নেক্সট আমরা আসছি জল পরিশোধন ও পানীয় জল প্রস্তুতি। তাহলে আমাদের জল পরিশোধন দরকার। তাহলে জলের উৎস আমরা কি পেয়েছি? ভূনিম্নস্থ জল হাজার হাজার বছর আগে থেকে বৃষ্টির জল, মৃত্তিকা এবং অন্যান্য শিলাস্তরের ভিতর দিয়ে বিভিন্ন স্বাভাবিক এইসব জিওগ্রাফিতে তোমরা পড়েছো, পরিশ্রাবণের সাহায্যে পরিশুদ্ধ হয়ে বালির স্তরে জমা হচ্ছে। সেই জল বিভিন্ন পরিশোধনের দরকার হয় না, কিন্তু এতে বিভিন্ন পরিমাণ লবণ দ্রবীভূত থাকতে পারে। এই সমস্ত লবণের পরিমাণ কমানো প্রয়োজন। মানে যেটা যেটা দরকার সেটা থাকবে, বাকিগুলোকে আমাদের কী করতে হবে? এলিমিনেট করতে হবে। প্রাথমিকভাবে ক্লোরিন বা ক্লোরামিনের সাহায্যে রোগ জীবাণুমুক্ত করা হয়। তাহলে আমরা প্রাথমিকভাবে কি করি? প্রাথমিকভাবে
আমাদের যে শহরাঞ্চল বা এখন গ্রামাঞ্চলেও তাই, জলের ট্যাঙ্কে ভুরিমস্ত জল তুলে নেওয়া হয় এবং সেই জলকে কি করা হয়, ব্লিচিং মানে তাকে পরিশোধন করা হয়ে থাকে। তাহলে প্রাথমিকভাবে যে জলের আমরা পরিশোধন করব তার জন্যে ক্লোরিন বা ক্লোরামিনের সাহায্যে করা হয়। ক্লোরিন বা ক্লোরামিনের সাহায্যে করা হয়, ক্লোরামিনের সাহায্যে করা হয়, ব্লিচ করে দেওয়া হচ্ছে, যার ফলে জীবাণুনাশক হয়ে যায়। সাধারণত নদী, হ্রদ, বিভিন্ন জলাধারের জল পানীয় জল হিসাবে ব্যবহারের ক্ষেত্রে তাকে পরিশোধন করতে হবে। তাহলে পরিশোধন করতে গেলে আমাদের কী কী জানতে হবে? এই পরিশোধন করার জন্যে ভাসমান যে অপদ্রব্য আছে এবং বিভিন্ন প্রকার ভাসমান অপদ্রব্য, কোলয়েডীয় অপদ্রব্য অপসারণ করতে হবে এবং রোগ জীবাণু মুক্তকরণ করতে হবে। তাহলে নদী, সমুদ্র বা যেখান থেকে আমরা জল নিই না কেন, নদী, হ্রদ আমি আগে ধরবো, তাহলে সেখানে জলকে পরিশোধন করতে গেলে ভাসমান অপদ্রব্য দূরীকরণ করতে হবে। ভাসমান অপদ্রব্য দূরীকরণ 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমাদের কোলয়েডীয় অপদ্রব্য দূরীকরণ, কোলয়েডীয় অপদ্রব্য দূরীকরণ। 3 নম্বর রোগ জীবাণু মুক্তকরণ, রোগ জীবাণু মুক্তকরণ। তোমরা অনেক পেপারে অনেক ছবি দেখবে যে আমাদের এই আর্সেনিকযুক্ত জল পান করে কী কী রোগ হয়েছে, বা ফ্লোরাইড যদি জলে থাকে কী কী হতে পারে। অতএব সাবধান, আমাদের এই জলকে, পেয় জলকে যথাসাধ্য পানের উপযোগী করে তুলতে হবে, পানের উপযোগী। ভাসমান অপদ্রব্য আমরা কি করে করব? দেখো, ভাসমান অপদ্রব্য আমাকে দূরীকরণ করতে হবে। ভাসমান অপদ্রব্য দূর করার জন্যে এই যে জলাধারে আমরা জল সঞ্চিত করছি, নদী, হ্রদ, খাল, পুকুর, জলাধারের জল পাম্পের সাহায্যে ওপরে তুলে নিচ্ছি। এই জলে পরিমাণ মতো কী করা হয়, ফটকিরি, এর মৃত্তিকা কণা, বালিকণা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কোনো ব্যাকটেরিয়া জলের তলায় থিতিয়ে পড়লো। এরপর জলকে কোথায় পাঠানো হলো? ফিল্টার ব্লেডের সাহায্যে পাঠানো হলো। ফিল্টার ব্লেডের নিচে পরপর মিহি বালি, মোটা বালি, কাঠকয়লা, সূক্ষ্ম নুড়ি, পাথরের বড় বড় নুড়ি, ছোট ছোট পাথরের স্তর বিভিন্ন স্তরের ভেতর দিয়ে জল যাওয়ার সময় পরিশোধ করা হলো। একটা স্বচ্ছ জল বড় জায়গায় সংগ্রহ করা হলো। এটা তোমরা সাধারণ ভাষায় বাড়িতে তোমাদের অনেকেরই ফিল্টার আছে এবং ফিল্টারে দেখেছো একটা তোমাদের ফিল্টার করার জন্যে ফিল্টার ব্লেডে কী কী আছে, নুড়ি, বালি, এই সমস্ত যে জিনিসগুলো আছে, এর মধ্যে দিয়ে যখন এই জলকে আমরা পাঠাবো সেই সমস্ত ব্যাকটেরিয়া বা সেই সমস্ত ভাসমান যে ধূলিকণা বা ভাসমান যে অপদ্রব্য তার মধ্যে আটকে যায় এবং ওর মধ্যে থিতিয়ে পড়লো। তারপর সেই জলটাকে আমরা কি বলা হচ্ছে, মিহি বালি, মোটা বালি, কাঠকয়লা, সূক্ষ্ম নুড়ি, পাথরের বড় বড় নুড়ি, ছোটো ছোটো পাথরের স্তর, এসব মধ্যে দিয়ে চালিয়ে আমরা জলটাকে পরিশোধ করলাম। একটা স্বচ্ছ জল, সেটা একটা বড় জায়গায় সংগ্রহ করা হলো। তাহলে ফার্স্টে ফটকিরি দেওয়া হয়েছে, তারপর তার মধ্যে ফটকিরি কীভাবে কাজ করেছে তোমাদের বলে দেওয়া হয়েছে, তারপর ফিল্টার ব্লেডের উপর দিয়ে চালনা করা হয়েছে। নেক্সট হচ্ছে, তাহলে ভাসমান অপদ্রব্য দূরীকরণটা করা হলো। নেক্সট হচ্ছে কোলয়েডীয় অপদ্রব্য অপসারণ। কিভাবে আমরা কোলয়েডীয় অপদ্রব্যকে অপসারণ করব? আমাদের কোলয়েডীয় প্রাকৃতিক জলের সাথে মিশ্রিত কোলয়েডীয় দ্রব্য অপসারণ করার জন্য কি করা হয়? ফটকিরি, অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম অ্যালুমিনেট ইত্যাদি যোগ করা হয়। তাহলে এখানে শুধু যোগ করা হয়েছিল ফটকিরি আর ফিল্টার ব্লেড। এখানে ছিল কি কি করা হয়েছিল? ফটকিরি আর ফিল্টার ব্লেডের মধ্যে দিয়ে আমরা করেছিলাম, আর ফটকিরি আর ফিল্টার ব্লেড। এখানে আমরা কি করে করব? কোলয়েডীয়টাকে করার জন্য কি করা হচ্ছে? ফটকিরি, অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনিয়াম সালফেট,
সোডিয়াম অ্যালুমিনেট, Na, দরকার নেই, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট প্রভৃতির মধ্যে দিয়ে আমরা চালনা করব। এর ফলে কোলয়েডীয় কণাগুলো অধক্ষিপ্ত হবে। অধক্ষিপ্ত কোলয়েড বালি ফিল্টারের ভেতর দিয়ে পরিস্রাবন করা হয়। এই অধক্ষিপ্ত কোলয়েড কি করা হয়, বালি ফিল্টারের সাহায্যে বালি ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয়। বালি ফিল্টারের মধ্যে চালনা করা হয়। এই চালনা করার ফলে কি হয়ে যাচ্ছে, বালি ফিল্টারের মধ্যে আটকে পড়বে, বড় বড় ট্যাঙ্কে বা লোহার ট্যাঙ্কে সম্পন্ন করা হয়, পরিশুদ্ধ জল বড় ট্যাঙ্কে সরবরাহ করা হয়ে থাকে। এবার বলা হচ্ছে রোগ জীবাণু কী করে আমরা দূর করব। তাহলে এই রোগ জীবাণু দূর করার জন্য তোমাদের একটা ভালো দাওয়াই হচ্ছে, বাড়িতে মানে ডায়রিয়া হলে কি করা হয়, জল ফুটিয়ে তার মধ্যে আমরা কি করি, নুন চিনির জল করা হয়। তো তোমরা এটা দেখেছো। তার মানে আমরা যদি জলকে ফোটানো হয় পরিশুদ্ধ জলের সঙ্গে ক্লোরিন, ক্লোরামিন, ব্লিচিং পাউডার, ওজোন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করেও জলকে রোগ জীবাণু মুক্ত করা যেতে পারে। তাহলে জল ফোটানো এবং ফোটানো জলকে, এই ফোটানো যখন জল হলো এবং পরিশ্রুত জলের সঙ্গে কি করা হচ্ছে, ফোটানোর পর তো ফিল্টার করা হবে, পরিশ্রুত জলের সঙ্গে কি মেশানো হয়, জলের সঙ্গে কি মেশানো হচ্ছে, যোগ করা হচ্ছে কি, ক্লোরিন, ক্লোরামিন, ব্লিচিং পাউডার লেখাটা বোঝা গেল না, ব্লিচিং পাউডার, ওজোন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলোর পরপর যোগ করে দেওয়া হলো। এগুলো যোগ করে রোগ জীবাণু থেকে মুক্ত করা হয়। আবার এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, আল্ট্রাভায়োলেট রে চালনা করে। আর একটা কী করা হয়, অতি বেগুনি রশ্মি চালনা করে। এটা দুটো পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি গেল এ পদ্ধতি, আর এটা হচ্ছে বি পদ্ধতি। বি পদ্ধতিতে কী বলা হচ্ছে, অতি বেগুনি রশ্মি চালনা করা হয়। তাহলে কি করা হচ্ছে, আমরা অতি বেগুনি আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি চালনা করেও আমরা রোগ জীবাণু মুক্ত করতে পারি। ঠিক আছে। এরপর আমরা আসছি স্ফুটন পদ্ধতি অনেক দিনের প্রাচীন পদ্ধতি। কেন তোমাদের আগেই বললাম, মা ঠাকুমারা এই পদ্ধতির সাহায্যে আমাদের কী করতেন, যদি আমাদের পাতলা পায়খানা বা বমি পায়খানা হতো তাহলে ওই জলকে ফুটিয়ে নুন চিনির জল বানিয়ে ডায়রিয়ার উপযুক্ত। কারণ ডায়রিয়া হওয়ার ফলে শরীর থেকে জলের অংশ বেরিয়ে গেলে আমাদের শরীরের মধ্যে যে খনিজ পদার্থ আছে সেটাও বেরিয়ে যায়। সেই ঘাটতি পূরণ করার জন্যে নুন চিনির জল খাওয়ানো হয়ে থাকে। স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপে জলের স্ফুটনাঙ্ক আমরা কত পেয়েছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমাদের আগেই বলেছি, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 60 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর অধিকাংশ জীবাণু বাঁচে না, বেঁচে থাকে না, বাঁচে না। তাহলে আমাদের সুবিধে, আমরা জলটাকে ফোটাবো এবং অন্ত্রে বিভিন্ন রোগ সৃষ্টিকারী বেশিরভাগ জীবাণু অপসারিত হয় এবং জল জীবাণুমুক্ত হয়। এই বিশেষ পদ্ধতি কতগুলো সীমাবদ্ধ থাকে। 1 নম্বর, অস্থায়ী ক্ষরতা থাকে, যেমন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে
কার্বনেট আংশিকভাবে অধক্ষিপ্ত হয় এবং আস্তরণ সৃষ্টি করে থাকে। এই আস্তরণ সৃষ্টি করার ফলে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড থাকছে। এই আস্তরণ তাপে কুপরিবাহী পাত্রে ক্ষয় সাধন করছে। 100°C বেশি হলে স্ফুটনাঙ্ক তরল মিশ্রিত থাকলে এই পদ্ধতিতে জল থেকে অপসারিত হবে না। এই পদ্ধতির অসুবিধে হলো অতিরিক্ত রোগ জীবাণুনাশক না থাকার ফলে স্ফুটনের পর বেশি দিন জল থাকলে নতুন রোগ জীবাণু দ্বারা জল আবার সংক্রামিত হয়। এটা একটা নর্মাল পদ্ধতি, কিন্তু যে সমস্ত জায়গায় জলের অস্থায়ী ক্ষরতা থাকে, এখানে যেখানে অস্থায়ী ক্ষরতা তোমাদের খড় জলের পর পড়বে, খড় জল মৃদু জল কাকে বলে, সেখানে অস্থায়ী ক্ষরতা স্থায়ী ক্ষরতাও পড়বে। এবার বলছে অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট CaCO3 যদি আমরা হিট করি তাহলে কি তৈরি হচ্ছে, CaCO3 প্লাস, এটা অধক্ষিপ্ত হচ্ছে, CaCO3 প্লাস CO2 প্লাস H2O, বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট MgHCO3 হোল টুয়াইস, এটাও যদি হিট করা হয় কি তৈরি হলো, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। ঠিক আছে, এই আস্তরণ হচ্ছে, এই যে কার্বনেট বা বাইকার্বনেটের যে দ্রবীভূত থাকে স্ফুটনের ফলে, এরা কি করছে, আংশিকভাবে অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট। এই যে অধক্ষেপ থাকার ফলে এগুলো এই অধক্ষেপ আস্তরণকারী কুপরিবাহী পাত্রে ক্ষয় সাধন করছে। 100°C বেশি হলে স্ফুটনাঙ্ক তরল মিশ্রিত থাকলে জল থেকে অপসারিত হবে না। আর প্রধান অসুবিধা হলো এতে কোনো বাড়তি বা অতিরিক্ত জীবাণুনাশক না থাকায় বেশি দিন যদি এই জলটা রেখে দেওয়া হয় তাহলে আবার রোগ জীবাণু দিয়ে এটা সংক্রামিত হয়ে থাকে। তাহলে এই পদ্ধতি প্রাচীন পদ্ধতি আমরা পেলাম। নেক্সট হচ্ছে 2 নম্বর পদ্ধতি, ক্লোরিনেশন পদ্ধতি। ক্লোরিনেশন পদ্ধতিটা কি, এর উদ্দেশ্যটা কি হচ্ছে, ক্লোরিন বা ক্লোরিন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এখানে কি করা হচ্ছে, ক্লোরিন বা ক্লোরিন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। ক্লোরিন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। তীব্র জারক পদার্থ জলের সঙ্গে বিক্রিয়ায় জাইমান অক্সিজেন দেয়। এই অক্সিজেন জীবাণু ধ্বংস করে। দেখো H2O প্লাস ক্লোরিন কি তৈরি হলো, টুয়াইস HCl প্লাস উইথিন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে জাইমান অক্সিজেন। এর নামটা কি, জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন তৈরি হলো। এই পদ্ধতির কতগুলো অসুবিধা কী কী আছে, ক্লোরিন হচ্ছে এই পদ্ধতির অসুবিধা কী কী, ক্লোরিন হচ্ছে 1 নম্বর, ক্লোরিন বিষাক্ত পদার্থ। অতিরিক্ত ক্লোরিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা ব্যবহার করলে পাইপ থেকে ছিদ্রপথে স্থানীয় লোকজনের পক্ষেও বিপজ্জনক। ক্লোরিন মিশে থাকার ফলে জলের সঙ্গে বিভিন্ন ধরনের বাজে গন্ধ পাওয়া যায়, এই জন্যে এইটা আর ব্যবহার করা যায় না। তাহলে আমাদের ক্লোরিনেশন পদ্ধতিটাও গেল। এবার অন্যান্য অনেক কিছু পদ্ধতি আছে, যেমন আমরা কি করি, পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট টুয়াইস KMnO4, এই যৌগটার নাম মনে রাখবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের সঙ্গে যে বিক্রিয়া করলো এটা ব্যবহার করা হয়, টুয়াইস KOH। দেখবে অনেক সময় কুয়োর জলে যে জীবাণু আছে সেই জীবাণুকে ধ্বংস করার জন্যে, এটা অবশ্য গা হাত পায়ে এই জল দিলে কিছু হয় না, আমরা সাধারণত চোখে বা মুখে দেবো না। 3O জাইমান অক্সিজেন তৈরি করলো। এই অক্সিজেন মধ্যস্থ রোগ জীবাণুকে মেরে ফেলে। জলের মধ্যে ওজোন মিশ্রিত অক্সিজেন পাঠিয়েও
জলের মধ্যে যদি আমরা ওজোন মিশ্রিত অক্সিজেন পাঠাই তাহলে আমাদের কি তৈরি হবে, সেখানেও আমাদের ব্লিচ করে। 1:25 ওজন অনুপাতে ব্লিচিং পাউডার, ওজন অনুপাতে ব্লিচিং পাউডার যদি আমরা ব্যবহার করি তাহলে জার্মান ক্লোরিন উৎপন্ন হয়। এই ক্লোরিন জীবাণুকে ধ্বংস করে থাকে। তাহলে আমাদের গেল অন্যান্য পদ্ধতির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে 1 নম্বর পদ্ধতি। এই 1 নম্বর পদ্ধতি গেল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ওজোন মিশ্রিত অক্সিজেন। 3 নম্বর আমরা কি করলাম, ব্লিচিং পাউডার মিশ্রণ করে। অতিরিক্ত রশ্মির সাহায্যে রোগ জীবাণু যদি মুক্ত করা হয় তার জন্যে মার্কারি ভেপার ল্যাম্পের সাহায্যে অতিবেগুনি রশ্মি পরিশুদ্ধ জলের ভেতর দিয়ে পাঠানো হয়। অতিরিক্ত রোগ জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়। আমাদের আরেকটি পদ্ধতি আমরা কি বলেছিলাম, অতিবেগুনি রশ্মির সাহায্যে রোগ জীবাণু মুক্তকরণ। অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রেড যেটাতে পাঠালাম, এর জন্য কি ব্যবহার করা হয়, মার্কারি ভেপার ল্যাম্পের সাহায্যে প্রস্তুত অতিবেগুনি রশ্মি। মার্কারি ভেপার ল্যাম্পের সাহায্যে প্রস্তুত অতিবেগুনি রশ্মি। ঠিক আছে, এইটা পাঠালে রোগ জীবাণু ব্যাকটেরিয়া অতিবেগুনি রশ্মি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কিন্তু এটার মধ্যেও সীমাবদ্ধতা আছে। কী কী সীমাবদ্ধতা? জল কম ঘোলাটে হলে এই পদ্ধতি বিশেষ কার্যকর। জল বেশি ঘোলাটে হলে ভাসমান কণা দ্বারা শোষিত হয়, বিচ্ছুরিত হয় বা ছায়া উৎপন্ন করে। এক্ষেত্রে রশ্মির কার্যকারিতা কমে যায়। এক্ষেত্রে অসুবিধা হচ্ছে অতিরিক্ত সংক্রামক নাশক না থাকার জন্য জল বেশি দিন রাখা যায় না। তখন আবার নতুন রোগ জীবাণু জলের মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এর একটা লিমিটেশন আছে। কম ঘোলাটে জলের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। বেশি ঘোলাটে জলের ক্ষেত্রে কিছু অংশ শোষিত হয়, বিচ্ছুরিত হয় বা ছায়া উৎপন্ন করে, কিন্তু এর কার্যকারিতা নষ্ট করে দেয়। তাহলে প্রধান অসুবিধা হলো বাড়তি বা অতিরিক্ত সংক্রামক নাশক না থাকায় এটাকেও বেশি দিন রাখা যায় না। রাখলে কি হয়ে যায়, যে রোগ জীবাণু সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের দিন আমি তোমাদের খড় জল ও মৃদু জল পড়াবো।